যেহেতু এত রাতে না ঘুমিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাহলে ধরে নিতেই পারি যে হয়তো আমাদের অনুষ্ঠান আপনি নিয়মিত দেখেন অথবা মাঝে মাঝেই দেখেন। হয়তো আমাদের অনুষ্ঠান আপনার পছন্দ হয়, তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। নয়তো হয়তো টেলিভিশনের রিমোট ঘুরাতে ঘুরাতে আমাদের অনুষ্ঠানে আপনি আটকে গেছেন, তাহলে আপনাকে কথা দিতে পারি যে আগামী আধা ঘন্টা আমরা যে আড্ডা দিব, আড্ডা আপনাদের খুব একটা খারাপ লাগবে না। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। একজন আছেন ইয়াসিন তানভীর, তিনি আইটি স্পেশালিস্ট বলবো আমি তার এমনি আরেকটি পরিচয় আছে, তিনি প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান স্কুল। স্কুল স্কুল আচ্ছা, এটা আপনি সাথে কথা বলবো কেন এইরকম নাম। আরেকজন আছেন বিধানচন্দ্র পাল, গবেষণা কর্মী, সংস্কৃত কর্মী, তবে তিনি নিজেকে হয়তো তরুণ কবি সাহিত্যিক হতে দিতে বেশি পছন্দ করবেন এই পরিচয়টা, তাই তো? আমি লেখালেখি এবং সংস্কৃতি কর্মী হিসেবে কাজ করি, নিজেকে নিবেদিত রেখেছি। আচ্ছা, সেক্ষেত্রে বলতে পারেন আপনি। লেখালেখি নিয়ে অনেক কথা, গবেষণার কাজের সাথেও যুক্ত রয়েছে। লেখালেখি নিয়ে আপনার সাথে বেশি কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে ইয়াসিন তানভীরের সঙ্গে কথা বলবো। আপনি বলছেন যে স্কুল, জি তাই তো? এবার ঠিক আছে, জি স্কুল মানে আমি যদি ইংলিশে বলি তাহলে স্কুল, আর বাংলায় বললে লাইক গ্রামে যেমন বলে স্কুল, দ্যাটস ইট, এরকম টাইপের। মানে এটা কি আলাদা কোনো মিনিং আছে? হ্যাঁ, এটা অবশ্যই মিনিং আছে। লাইক হচ্ছে ই মিন্স হচ্ছে ইলেকট্রনিক, আই মিন্স হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, এস মিন্স হচ্ছে স্টাডি, আর কুল মিন্স ডিফারেন্ট ফরম্যাট অফ এডুকেশন, স্মার্ট ওয়ে। আচ্ছা, স্কুল স্কুল মানে এটা কি করে? আর তার আগে আমি একটা কথা বলে নিই, এটিএন নিউজকে থ্যাঙ্কস যে আমার এই ক্ষুদ্র প্রয়াসটাকে হাইলাইট করার জন্য। আচ্ছা, তাহলে একটু হাইলাইট করি, আর একটু বলবেন আসলে যে স্কুলটা কি। মানে এই স্কুলটা এটা লাইক একটা অনলাইন এডুকেশন সিস্টেম। আমরা জাস্ট হচ্ছে যে এডুকেশন ফর অল এই মোটো নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এডুকেশনটা যাতে সবার হাতে পৌঁছে যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। তো মেইনলি আমরা আসলে এখন কাজ করতেছি মানে আইসিটি নিয়ে। আচ্ছা, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আপনারা আচ্ছা, আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে স্কুল যখন বুঝতে পারছি এটি ইন্টারনেট বেসড, তাই তো? জি জি, অনলাইনে শিক্ষা দেওয়ার যে আমরা বিভিন্ন ধরনের মাধ্যম বুঝি, সেটা এরকমই তো? হ্যাঁ, এরকম টাইপের। আচ্ছা, এখন তাহলে কি নিয়ে কাজ করছেন? এখন যেটা নিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে আইসিটি নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, তো আইসিটি নিয়ে কাজ করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এটা রিসেন্টলি সাবজেক্টে অ্যাড করছে। তো এটা নিয়ে স্টুডেন্টরা অনেক পারপ্লেক্সড হয়ে গেছে, অনেক প্রবলেম ফেস করছে। তো যেটা আমরা দেখি, তো সেটার জন্যই হচ্ছে যে আসলে আইসিটিকে টার্গেট করে আমাদের অনলাইন এই এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করা। আচ্ছা, তো আমরা হচ্ছে আইসিটিটাকে নিয়ে কাজ করতেছি কারণ এটা একটা মডার্ন টুল, যেটা এখন বর্তমানে একটা হট কেক বলতে পারেন আপনি। তো আইসিটি নিয়ে কাজ করার কারণে দেখা যাচ্ছে যে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সবাই কানেক্ট করতেছে আমাদের ওয়েবসাইটের থ্রুতে। আমরা গত 1 বছরে প্রায় 50,000-এর মতো স্টুডেন্টকে অনলাইনে কানেক্ট করছি। তো যেটা আমাদের জন্য একটা বলতে পারেন যে মাইন্ড ফলো। 50,000, 50,000, দ্যাটস ইট। আমাদের ওয়েবসাইট আছে, মোবাইল অ্যাপ আছে, তো আমরা অ্যানিমেশন তৈরি করি। তো জাস্ট হচ্ছে যে এটা একদম জাস্ট একটা ইম্প্যাক্ট মানে ফুল প্রুফ একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যে অনলাইনে এডুকেশন প্রোভাইড করার জন্য। সহজ ভাষায় যদি আমি বুঝতে পেরেছি, তাহলে এরকম যে স্কুলের মাধ্যমে আপনারা অনলাইনে আইটি বিষয়ে শিক্ষা দিচ্ছেন। জি জি জি, মানুষকে এডুকেশন করার চেষ্টা করছেন। আমরা হচ্ছে কারিকুলাম বেজে যাচ্ছি। যেমন এইচএসসিতে যেটা ইন্টারমিডিয়েট আমরা জানি, সেটাতে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত 6টা চ্যাপ্টার আছে। তো আমরা এই 6টা চ্যাপ্টারের যতগুলো টপিক আছে সবগুলোকে আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি, যাতে স্টুডেন্টরা বাসায় বসেই এই টপিকগুলো পড়তে পারে, তাদের কোনো ধরনের প্রবলেম ফেস করা ছাড়া। আর আমাদের টিউটোরিয়ালগুলো ইন্টারঅ্যাক্টিভ, তো যারা এখানে লগ ইন করবে তারাই আসলে বুঝতে পারবে জিনিসটা কি। এই জিনিসটা কিভাবে জানছে মানুষ? লাইক আমরা হচ্ছে যে সবার প্রথমে হচ্ছে যে একটা রিভিউ সিস্টেম থেকে এটা স্টার্ট হয়েছে। আমি আগে স্টুডেন্ট পড়াতাম, তো স্টুডেন্টরা প্রায় বলতো যে একটা রিভিউ ক্লাস হলে ভালো হতো। তো রিভিউ ক্লাস অ্যারেঞ্জ করা, টাইম অ্যারেঞ্জ করা, এটা আসলে একটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। তো ওইখান থেকে আমার একটা জাস্ট কনসেপ্ট মাথায় আসছে, যদি আমি এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারি যেখানে কোনো রিভিউ সিস্টেমের দরকার হবে না, তো সেখান থেকে এই সিস্টেমটা বিল্ড করা। আর সেই সিস্টেমটা বিল্ড করার পর আমার খুব শখ ছিল যে এডুকেশনটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করা। তো চেষ্টা করার সময় আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে এরপরে থেকে কারো আর খাতা কলম আনা লাগবে না, জাস্ট একটা পেন ড্রাইভ আনলেই হবে। তো আমার মানে যে কাজটা সেটা হচ্ছে এডুকেশনকে পোর্টেবল করে ফেলা, লাইক মোবাইল ফোনের মতো, জাস্ট স্টাইল। আচ্ছা, ইয়াসিন তানভীর কাগজের বইকে পেন ড্রাইভের মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, আর আপনি আসলে কাগজে
না, লিখে- কাগজের বই কেনা, জাস্ট হচ্ছে যে পুরো ক্লাসরুমটাকে ঠিক তো। পুরো ক্লাসরুমটাকে আমরা যে বই, অনেক বই নিয়ে যাই, আপনি ছোট্ট একটা পোর্টেবল ডিভাইসের মধ্যে নিয়ে যাবেন, তাই তো? এরকম। আর আপনি যে কাজটি করেন সেটা মোটামুটি কাগজের বইয়ে মানুষকে আটকে রাখা। আসলে সেটা এক অর্থে যদি আপনি বলেন সেটা ঠিক, আরেক অর্থে যদি আমি চিন্তার দিক থেকে বলি তাহলে কিন্তু মূল হচ্ছে আমাদের চিন্তা। চিন্তা থেকে তারপরে সেটা প্রযুক্তিতে ছড়াবে, বা প্রযুক্তি একটা মাধ্যম হিসেবে কাজ করে, যে মাধ্যমের সহযোগিতায় আমরা সেই চিন্তাগুলোকে ছড়িয়ে দেই। তো এটার প্রথম ভিত্তিটাই কিন্তু আমাদের চিন্তা, এবং চিন্তা প্রসূত যে বিষয়টা সেটা হলো আমাদের লেখা। তো এটার মধ্য দিয়ে আমি প্রসঙ্গে একটা বড় কাজের কথা বলতে চাই, যে কাজটার সাথে আমার সারা দেশের তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে যুক্ত থাকার সুযোগ হয়েছে। সেই কাজটা হলো সেতু বন্ধন। সেতু বন্ধন খুব সম্প্রতি বই এবং ডিভিডি আকারে বের হয়েছে। এই কাজটায় আমি পরিকল্পনা, গবেষণা এবং এটার সাক্ষাৎকারগুলো আমি নিয়েছি। দেশের এই চিন্তাটা ছিল এমন যে দেশের 52 জন ব্যক্তিত্ব, তাদের আসলে গড়ে ওঠার সময়টা কেমন। আচ্ছা, কারণ তরুণ সমাজ এখন যারা গড়ে উঠছে তারা কিন্তু কোনো তাদের গড়ে ওঠার ক্ষেত্রে অনেক ধরনের অভাব তারা অনুভব করছে। তারা পথ চলতে গিয়ে, তারা স্বপ্ন দেখতে গিয়ে অনেক ধরনের নিজেদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেই উত্তরগুলো তারা খুঁজে পাচ্ছে না। তো সেই চিন্তা থেকে মূলত এই উদ্যোগটার শুরু, যে উদ্যোগটা মূলত বাস্তবায়ন করা সম্ভবপর হয়েছে নলেজ ট্রাস্ট নামে একটা প্রতিষ্ঠানের হয়ে। সেই প্রতিষ্ঠানের আমি সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করছি। তো সেই কাজটায় আমরা যেটা করেছি, 20 শতক থেকে শুরু, 20 থেকে 6ষ্ঠ দশক পর্যন্ত সেই সময়ের মানুষদের চিন্তা চেতনা, তাদের সমাজ, তাদের পারিপার্শ্বিকতা, তাদের বাস্তবতা, তাদের গড়ে ওঠা, বিশেষভাবে তাদের শৈশব, কৈশোর এবং যৌবন কালটাকে আমরা তুলে ধরার চেষ্টা ওর করেছি। নিয়ে এসছেন কি বইটা এরকম? জি, বইটা আমার কাছে আছে। আচ্ছা, বইটা না একটু দর্শকদের বলেন, একটি কথা বলতে ভুলে গেছি। দর্শক, শুধু আমরা আড্ডা দিব তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে কিন্তু আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের টেলিফোন নাম্বার আছে, টেলিফোন করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে কমেন্ট করতে পারেন, এবং স্কাইপে অবশ্যই আমাদের সাথে যোগ দিতে পারেন। তা আশা করছি আপনারা আমাদের এই সুযোগগুলো নেবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিবেন। দেখেন, এটি হলো সেই বই, আচ্ছা, সেতু সেতু বন্ধন। বন্ধন। জি, আচ্ছা। সেতু বন্ধন নামকরণটাও হয়েছে কিন্তু এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে একটা সেতু তৈরি করার উদ্দেশ্য নিয়ে, আচ্ছা। উদ্দেশ্যকে সামনে আচ্ছা, রেখে। দু একজনের নাম বলবেন কারা কাদের এখানে অনেকেই আছেন, 52 জন বলেন। এখানে 52 জন। 52 জন নাম তো এদের শুনতে মধ্যে পারলাম। আমাদের চারপাশে তরুণ সমাজ যাদেরকে দ্বারা উদ্দীপ্ত হতে পারে, তাদের মধ্যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। আবু সাইদ স্যার, আব্দুল্লাহ আবু সাইদ তো আছেনই, যারা চলে গিয়েছেন, বিনোদ বিহারী চৌধুরী থেকে শুরু করে, যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, বিনোদ বিহারী চৌধুরীর কথা বলবো। এখানে ডাক্তার নুরুল ইসলাম, উনি প্রয়াত হয়েছেন। এখানে মুসলিউদ্দিন আনিসুজ্জামান আছেন, এখানে জিলুর রহমান সিদ্দিকী আছেন। বর্তমান প্রজন্মের কাছে খুবই আকাঙ্ক্ষিত ব্যক্তি বা আকর্ষণীয় ব্যক্তিত্ব জাফর ইকবাল, জুয়েল আইস, আব্দুল্লাহ আবু সাইদ। আমি যদি বলি বর্তমান তরুণরা যাদেরকে রোল মডেল হিসেবে দেখতে পছন্দ করে, তাদের জীবনী মোটামুটি, তাদের জীবনী ঠিক পুরোটা না। আচ্ছা, এখানে যে জায়গাটা তুলে ধরা হয়েছে, এখানে যে জায়গাটা মূলত তুলে ধরা হয়েছে সেটা হলো তাদের শৈশব, কৈশোর এবং যৌবনকাল। আচ্ছা, যাতে একজন তরুণ তার বেড়ে ওঠার সময়কালে, তাদের বেড়ে ওঠার সময়কালটা কেমন ছিল পাশাপাশি দেখতে পারে, এবং সেখান থেকে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা বই আকারে বের করেছেন। জি, বই এবং ডিভিডি। ডিভিডিটা কেন? ডিভিডিটা হলো প্রযুক্তি। আচ্ছা। কারণ বর্তমান প্রজন্ম আসলে প্রযুক্তি প্রেমিক, এবং প্রযুক্তি নির্ভর আমাদের এই চিন্তা, যে প্রযুক্তির মাধ্যমে আমরা একটা স্বপ্ন দেখছি যে জাতীয়ভাবেই আমাদের একটা সমন্বিত ব্যবস্থাপনা তৈরি করা দরকার। একটা জাতীয় লাইব্রেরি হতে পারে আমাদের, যেখানে এই ধরনের প্রযুক্তির সমন্বয়ে সমন্বিত একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে বই এবং ডিভিডি এবং আধুনিক যে সকল মাধ্যম আছে সেগুলোকে কাজে লাগিয়ে সেগুলো যাতে আরো সম্প্রসারিত করা যায়। বই পড়া, আপনার অনেকটা কিন্তু দেখতে পাচ্ছি বাস্তবায়নের পথে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বড় একটা বই একটা ডিভিডির মধ্যে চলে আসছে। আপনি তো এরকম স্বপ্নই দেখছেন যে পুরো স্কুল, পুরো ক্লাসরুম একটা পেন ড্রাইভে চলে আসবে? আমি এর থেকে আসলে অনেক বড় একটা স্বপ্ন দেখতেছি। লাইক হচ্ছে যে স্কুল কলেজের পড়ালেখা তো ম্যান্ডেটরি, ইউনিভার্সিটি ম্যান্ডেটরি। যদি আমরা একদম প্রাইমারি লেভেল থেকে একদম অনার্স লেভেল পর্যন্ত এডুকেশনটাকে অনলাইনে নিয়ে যেতে পারি, আচ্ছা, তো
তো আর সেটাকে যদি জাস্ট একটা বাটনের মধ্যে নিয়ে আসতে পারি, জাস্ট ট্যাপ করবে, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না, সবকিছু মানে আমাকে স্কুল যেতে হবে না তাহলে? না না, স্কুল তো ম্যান্ডেটরি, সেটা যেতে হবে। আমরা বলতেছি না যে অনলাইন হচ্ছে এডুকেশন সিস্টেমের এনিমি, আমরা বলতেছি সেটা হচ্ছে গাইডলাইন, সহায়ক হিসেবে। স্কুলের পড়ালেখা তো ডেফিনেটলি দরকার আছে, তার সাথে যাতে স্টুডেন্টরা এক্সট্রা বেনিফিটেড হয় তার জন্যই হচ্ছে অনলাইন এডুকেশন। আর এডুকেশন সিস্টেমটা আসলে মানে কি বলবো যে একটু চেঞ্জ হওয়া দরকার। যেমন রিসেন্টলি হচ্ছে হার্ভার্ড আর হলো গিয়ে MIT, তারা এডেক্স নামক একটা চুক্তি মানে একটা অনলাইন সিস্টেমের জন্য চুক্তি স্বাক্ষর করছে। সেখানে হচ্ছে তারা যেটা ক্লাসে পড়ায় সেটাকে তারা অনলাইনে দিয়ে দিবে। তাদের কথা হচ্ছে এডুকেশনটা সবার জন্য মানে ছড়ানো উচিত। তো আমাদের মানে টার্গেটটাই সেটা, যে এডুকেশনটা সব জায়গায় জায়গা। আর অনলাইন এখন বলতে গেলে এটা হচ্ছে যে বিগেস্ট মার্কেট, যেখানে হচ্ছে সবাই সবার সাথে কানেক্ট করতে পারে। ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া মানে হচ্ছে যে হাজার মানুষের কাছে চলে যাওয়া। তেমনি আমরা অনলাইনে যদি কোনো একটা পড়ায়, এইখানে আমার প্রশ্ন, আপনি ফেসবুক নিয়ে আসলেন, আমরা তো অনলাইন বুঝি বা ইন্টারনেট বুঝি অথবা মোবাইল অ্যাপস ব্যবহার বুঝি, সেটা বেশিরভাগ সময় কিন্তু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ না? তা আপনি যে কাজটি করছেন, যে স্বপ্ন দেখছেন, আমাদের তরুণদের মধ্যে সেটার সারা কেমন দেখছেন, সম্ভাবনা কেমন? আমি এটা গত বছর স্টার্ট করি। তো গত বছর স্টার্ট করার পর এই পর্যন্ত আমার 50,000 হচ্ছে অনলাইন স্টুডেন্ট আছে, আর মোর দেন হচ্ছে 30,000-এর মতো এমনি জাস্ট হচ্ছে যারা মানে আমার সাথে সরাসরি কথাবার্তা বলে তারা স্টুডেন্ট আছে। লাইক আমি এডুকেশন সিস্টেমটা একদম জাস্ট নন প্রফিট হিসাবে বানাচ্ছি। স্টুডেন্টরা পেন ড্রাইভ নিয়ে আসে, বলে যে ভাইয়া বা স্যার যার যেটা বলতে ভালো লাগে, টিউটোরিয়ালগুলো নিয়ে যায়, মোবাইলে দেখতেছে। তো আমরা স্টুডেন্টদের কাছ থেকে খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, যেটা আপনি আমাদের ফেসবুক পেজে গেলেই পাবেন। ওকে দর্শক, আমরা একজন কথা বলছি একজন IT স্পেশালিস্ট সঙ্গে এবং একজন সংস্কৃতি কর্মীর সঙ্গে। নিশ্চয়ই আরও অনেক কথা বলবো, তবে তার আগে ছোট্ট একটি ব্রেক নিতে হবে, আমাদেরকে বিরতি নিতে হবে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, কথা দিচ্ছি খুবই ছোট একটি ব্রেক, বিরতি কথা হবে। বিরতির পর আবারও স্বাগত ইয়াং নাইট অনুষ্ঠানে। কথা বলছিলাম দুজনের সঙ্গে, ইয়াসিন তানভীর এবং বিধানচন্দ্র পাল। প্রথমে ইয়াসিন তানভীর, আপনার সঙ্গে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনারা যারা যে শিক্ষাটা দিচ্ছেন, যে এডুকেশনটা দিচ্ছেন অনলাইনে, কি ধরনের মানে অ্যানিমেশন, গ্রাফিক্স? লাইক হচ্ছে আমরা হচ্ছে যে সবার প্রথমে আমি বলছি কারিকুলাম আমরা কভার করতেছি, তার সাথে হচ্ছে আমরা ইয়াং জেনারেশন যারা আছে লাইক স্কুল কলেজ, তাদেরকে হচ্ছে যে আমরা মোটিভেট করতেছি যে টেকনোলজি একটা খুবই ইন্টারেস্টিং পার্ট হতে পারে, তোমার ক্যারিয়ার, তোমার লাইফ সাইকেলে খুব বড় একটা রোল প্লে করতে পারে। লাইক আমরা হচ্ছে যে চ্যাপ্টার 4 মানে ইন্টারের যে কারিকুলামটা আছে, চ্যাপ্টার 4-এর মধ্যে হলো গিয়ে HTML আছে, মানে ওয়েব ডিজাইনিং, দেন হচ্ছে C প্রোগ্রামিং। আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন ইউনিভার্সিটি 3rd ইয়ারে ছিলাম তখন হচ্ছে HTML নামক কোনো কিছুর একটা নাম শুনছি, 2nd ইয়ারে যখন ছিলাম তখন C প্রোগ্রামিং এর নাম শুনছি। কিন্তু এখন স্টুডেন্টরা যারা ইন্টারমিডিয়েটে শুনতেছে, তার মানে তারা যদি এটাকে অ্যাক্সিলারেট করে জিনিসটা কি হবে, আরো বেশি অ্যাডভান্স হবে। আর তাদের এই অ্যাক্সিলারেশন করার জন্য আমরা হচ্ছে হেল্প করতেছি। আপনার যে 50,000 বললেন যে স্টুডেন্ট আছে আপনার ওয়েব পেজে, এদের মধ্যে লেভেলটা কিরকম, বয়সের লেভেল কি, এডুকেশন লেভেল কি? এখানে আসলে এডুকেশনের আসলে কোনো লেভেল নাই। আমি বলছি যে বয়সটা কিরকম, কি ধরনের? আমরা আসলে মেইনলি যেটা দেখি যে টেকনোলজিক্যাল ব্যাপারটা তো ইয়াংরাই করে, সেটা হচ্ছে 16 থেকে 19 ইয়ার্স বা আরও কম, তারা খুবই কানেক্টেড। এদের ভিতরে 85%ই হলো গিয়ে জাস্ট হচ্ছে যে বয়েস, মানে মেন, সহজ কথায় যে ছেলেরা ইন্টারঅ্যাক্ট করে, আর বাদ বাকি হচ্ছে 15% হলো গিয়ে মেয়ে। তার মানে মেয়েরা হচ্ছে যে টেকনোলজিক্যাল ব্যাপারটাতে হচ্ছে যে মানে আগ্রহী আছে, বাট অতটা আগ্রহী না। তা আমাদের টার্গেটেড হচ্ছে যে আমরা অ্যাজ ইকুয়াল, যে বোথ আমরা গার্লস আর বয়েজ, এটা রেশিওটা যাতে সেম হয় সেটা নিয়ে কাজ করছি। আপনার তো একটা অ্যানিমেশন এখন দেখবো, দেখি মেয়েরা আরো বেশি আগ্রহী হয় কিনা অ্যানিমেশনটা দেখে। এটা আপনার তো একটা অ্যানিমেশন দেখে নেই দর্শক, এই অ্যানিমেশন তৈরি করেছেন ইয়াসিন তানভীর নিজে? আপনার তো না, আমার টিমরা তৈরি করছে, আফজাল হোসেন। আচ্ছা, যেহেতু বঙ্গবন্ধুর জন্মদিন পার করে আসলাম আমরা, তো সে তারপরে ট্রিবিউট মানে একটা না, আমি একটু জাস্ট বলি, এই অ্যানিমেশন গুলো আমার স্টুডেন্টরা তৈরি করছে যারা ইন্টারমিডিয়েটে পড়ে, লাইক তারাই তৈরি করছে। এবার রিসেন্টলি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, লাইক আফজাল, তারপরে হচ্ছে রিফাত, রিয়াদ।
তো ওদের কারণে ওরা হচ্ছে আমার অ্যানিমেশন সেকশনের বলতে পারেন যে হেড এই অল্প বয়সে। তো তাদের এই ক্রিয়েশন আমার কাছে খুব ভালো লাগে, আমার কাছে অনেক ইন্সপায়ারিং লাগে জিনিসটা। তাহলে এই অল্প বয়সে মেধাবী তরুণদের তৈরি একটি অ্যানিমেশন আমরা দেখে নিই আগে। আবারও ভোর, আবারও অপেক্ষা, আবারও জেগে ওঠো, এখনই সময়। আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে, আবারও ঝাঁপ দেবে এমন নির্ভয়। জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাতে, দেখেছি এই দেশ নতুনের বেশ, শত আলো ভরা রাতে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সময়ের লাগা ধরে সামনে বাড়ো, আমার দেশের মাটির মানুষ বলে মাটির মন, অনেক আশার পথ চেয়ে আছে সারাটা জীবন, দেব না নিতে ওদের আশার আলো। বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো। চমৎকার একটা ইনোভেশন দেখলাম। সম্ভবত যেহেতু টেলিভিশন আমরা দেখাচ্ছি, হয়তো একটু হতে পারে, সমস্যা হতে পারে। যত সুন্দর আমরা আসলে এটি যত সুন্দরটা, তত হয়তো একটু সমস্যা হতে পারে হয়তো। তরুণদের নিয়ে কাজ করছেন, সম্ভাবনা কীরকম? যদি কেউ আপনার এই অনুষ্ঠান দেখেও যদি কেউ আগ্রহ প্রকাশ করে, বাংলাদেশে আইটি বেসড কাজ, এটার অনেক বড় সম্ভাবনা আছে, অনেক বড় সম্ভাবনা। লাইক আমার একটা স্টুডেন্ট রাফসান আহমেদ, এটা আমি প্রায় সবাইকে বলি, এটা আমার জন্য একটা এক্সাম্পল। সে এবার ইন্টার দিবে, তো সে হচ্ছে সরকারি বিজ্ঞানে পড়ে। তো সে প্রত্যেক মাসে ওডেস্কে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে, আউটসোর্সিং করে জাস্ট হচ্ছে প্রত্যেক মাসে প্রায় 50 থেকে 1 লাখ টাকা সে আর্ন জাস্ট করে। তার স্টার্টিংটা হয় হলো গিয়ে এই স্কুল থেকে, মানে জাস্ট আমার সাথে একসাথে। আগে সুযোগ থাকলে, মানে এখন একটা আফসোস হচ্ছে কেন এই পাশে আসলাম না। অনেক টাকা। আচ্ছা, আপনার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো, অনেকক্ষণ ধরে আপনি আছেন। একটু জানতে চাই, আমার যে কাগজটা আমার কাছে আছে সেখানে লেখা আছে যে আপনি আবৃত্তি একটি ডিভিডি অ্যালবাম বের করেছিলেন, মানে আপনি আবৃত্তিও করেন। জি, এবার বইমেলা আপনার একটা বই বেরিয়েছিল সম্ভবত, কবিতার। জি, কবিতার বই। আচ্ছা, তাহলে আমার মনে হয় সবার আগে আমরা একটু আপনার একটা কবিতা শুনবো, তারপর একটু আপনার একটা কথা বলি। তার আগে একটু আগের প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হলো সেতু বন্ধন যে উদ্যোগটা, এটা নিজে করেছি বলে এটার প্রচারণার জন্য বলছি না, এটা আসলে তরুণদের উপযোগী একটি বই বলেই বলছি। কারণ বিচারপতি হাবিবুর রহমান যখন এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছিলেন, তখন উনি বলেছিলেন যিনি বইটি পড়বেন তিনি উপকৃত হবেন, শুধু এই একটি কথা বলেছিলেন। তো আমি বলতে চাই, এই বইটাতে কিন্তু তরুণরা তাদের বেড়ে ওঠার পথে, নিজেদেরকে গড়ে তোলার পথে অনেক অনুপ্রেরণা খুঁজে পাবে। তারা ইতিহাসকে কেন জানতে হবে, দেশকে কেন ভালোবাসতে হবে, আমার নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে, অন্যের ব্যথায় নিজে সমবিথী কিভাবে হয়ে উঠব, এইসব নানা বিষয়ে আসলে বিভিন্ন জনের কথাবার্তায় উঠে এসেছে। তো আপনি আমাকে একটি কবিতার জন্য বললেন, এবারে বইমেলাতে স্মৃতিগুচ্ছ নামে আমার একটি কবিতার বই এসছে, যেটি আগামী প্রকাশনী থেকে বের হয়েছে। সেখান থেকে আমি খুব ছোট্ট একটি কবিতা অবশ্যই পড়ে শোনাচ্ছি। এটি আমার নিজের লেখা, এবং এগুলো অনেক আগের কবিতা আসলে।
কবিতার নাম হলো নিশ্চিত প্রভাতের প্রতীক্ষায়। জীবন যুদ্ধ শুধুই, নেই দিন নেই রাত্রি, আলো অন্ধকার। বাঁচতে চাই, থাকবে না ক্ষুধা দারিদ্র, মাথা উঁচু করে দাঁড়াবো সবাই। জীবন যুদ্ধ শুধুই, আছে ভয় পাহাড় সাগর অন্তরায়। কলম আছে, শক্তি আছে, আত্মবিশ্বাস আছে, জয় আসবেই। তার মানে আপনি কবিতা পড়েন? আসলে আমি টেকি মানুষ তো, মানে আইটির মানুষ তো, আমার আসলে এগুলো হয়ে ওঠে না। আমার হচ্ছে কম্পিউটার নিয়ে যত ধরনের কাজ অপারেশন, সেটাই বেশি এই ধরনের করা। টেকি মানুষদেরকে আগ্রহী করার জন্য আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে লেখালেখির জগৎটা এটা আসলে কতটা আকর্ষণ করতে পারছে এই ধরনের টেকি তরুণদেরকে? আসলে এক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে আমাদের, সে কারণে আমরা নলেজ ট্রাস্ট থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। একটি বড় উদ্যোগ হলো গ্রন্থাগার আন্দোলন গড়ে তোলা। আচ্ছা। এবং সেই আন্দোলনটা আমরা সারা দেশব্যাপী করছি। কিছুদিন আগেও আমরা সারা দেশ থেকে প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনায় বসেছিলাম, সেখানে নানা রকমের সুপারিশ উঠে এসেছে। একটি বড় সুপারিশ হলো যে আমাদের একটি জাতীয়ভাবেই একটা সমন্বিত গ্রন্থাগারের অভাব রয়েছে। যেই অভাবটা হলো যে আমরা আসলে এখন আধুনিক যুগ, প্রযুক্তি মাধ্যমে আমাদের যত বই, বিভিন্ন লাইব্রেরিতে দেখেন অনেক বই আমাদের সংগ্রহে আছে, কিন্তু সেই বইগুলোর মধ্যে কিন্তু কোন লাইব্রেরিতে কি বই আছে, আমি এখানে একটা লাইব্রেরির থেকে অন্য লাইব্রেরির খোঁজ খবর কিন্তু আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে ঢাকার বাইরে অনেক পুরনো লাইব্রেরি আছে, সেগুলোর অবস্থা খুবই বেহাল দশা। সেই সমস্ত কিছু মিলিয়ে একটি সমন্বিত গ্রন্থাগারের কথা আমরা চিন্তা করতে পারি, যেখানে আমাদের বিশ্রামাগার থাকবে, যেখানে আমাদের সাইবার ক্যাফে থাকবে, যেখানে আমাদের পড়ার পাশাপাশি খাবার ব্যবস্থা থাকবে। এইভাবে বোধহয় নতুনত্ব কিছু চিন্তার আমাদের সময় এবং প্রয়োজন এসেছে। মানে লাইব্রেরিতে গেলে আমাকে যেন খুব দ্রুত বাসায় চলে আসতে না হয়, এবং সেটা যেন 24 ঘন্টা খোলা রাখার একটা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা রাখা হয়, এই জাতীয় চিন্তা বোধহয় আমাদের দরকার আছে। আর প্রযুক্তিকে নিয়ে কথা হচ্ছে শুরু থেকেই, এবং এই প্রযুক্তি নিয়ে এখন বর্তমান তরুণ প্রজন্মের ভাবনা অনেক আগ্রহ। আমি এই বিষয়ে একটি কথা বলতেই চাই, কারণ আমি এখন নতুন আরেকটি উদ্যোগের সাথে সম্প্রতি যুক্ত হয়েছি 2013 সাল থেকে। সেটি হলো ট্রমা লিঙ্ক। ট্রমা লিঙ্ক নতুন একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে কাজ করছে, কিন্তু এটি মূলত শুরু হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। সেখানকার কিছু ব্যক্তি, কিছু ছাত্র শিক্ষক, তাদের প্রচেষ্টায় শুরু। এবং সেই প্রতিষ্ঠানটার একটি বড় চমৎকার উদ্যোগ হলো বিপদে আমরা। আচ্ছা। আপনারা জানেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা কিন্তু অহরহ ঘটনা, বাংলাদেশে বড় সমস্যা, সব থেকে বড় একটি সমস্যা। এবং বর্তমানে তো আমাদের এই যে অবরোধ এবং হরতালে অনেক মানুষ নিহত হলো, কিন্তু তারও থেকে বেশি মানুষ কিন্তু নিহত হচ্ছে সড়ক দুর্ঘটনায়। এবং এইসব হয়তো অনেক চিত্রই সামনে আসে না। হরতাল অবরোধের চিত্র যেমন প্রতিনিয়ত আমরা সামনে দেখতে পাচ্ছি, সড়ক দুর্ঘটনার চিত্র কিন্তু সামনে দেখতে পাই না। তো আমরা একটি পরীক্ষামূলক প্রকল্প খুব সফলতার সাথে শেষ করে আনছি। সেটি হলো ঢাকা চিটাগং মহাসড়কে দাউদকান্দি থেকে পুটিয়া মোড় এই পর্যন্ত 15 কিলোমিটার এলাকা। সেখানে সেই 15 কিলোমিটার এলাকায় আমরা 100 জন স্বেচ্ছাসেবককে ওখানে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, যে তারা যে কোনো দুর্ঘটনায় আহত হলে রোগীকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেবে। এবং তাদের বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা দিয়েছি, ফার্স্ট এইড বক্স দেওয়া হয়েছে, স্ট্রেচার দেওয়া হয়েছে, কলার বোন দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের উপকরণ, এবং সেগুলো জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে রাখা হয়েছে, যাতে স্বেচ্ছাসেবকরা যে কোনো ঘটনা ঘটলে দ্রুত সেখান থেকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাটুকু সুস্থভাবে দিতে পারে। এবং একই সাথে ঢাকায় আমরা একটা কল সেন্টার স্থাপন করেছি। যে কোনো ব্যক্তি যদি ওই এলাকা দিয়ে যাবার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন, তাহলে উনি যাতে দ্রুত একটি জরুরি নাম্বারে ফোন করে জানাতে পারেন যেখানে আমি দুর্ঘটনায় ঘটেছে। এবং ঢাকা থেকে কল সেন্টার থেকে ওই জোনটা নির্দিষ্ট করা সম্ভব, যে কোথায় ঘটনাটা ঘটেছে, এবং স্বেচ্ছাসেবকদের কাছে দ্রুত একটি মেসেজ পাঠিয়ে দেওয়া। এটা মানে মোবাইল অ্যাপস হলে মানে আরো বেশি সুবিধা। ভাইয়ার সাথে একটা কথা আমি বলতে চাই, আমি একটু শেষ করে নিই, শুধু অল্প একটু বাকি আছে, যে আসলে এই ঘটনাটা কিন্তু এখন বাস্তবায়িত হয়েছে এবং সফলতার সাথে বাস্তবায়িত হয়েছে। বিগত 3 মাসে আমরা 53টা ঘটনায়, 15 কিলোমিটারে 53টা ঘটনা আমরা
হ্যান্ডেল করেছি, যেখানে প্রায় ৭৯ জনকে আমরা সেবা দিয়েছি। এবং এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদেরকে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে আছে যারা এই ক্ষেত্রে কাজ করছে, সিআরপি, রেড ক্রিসেন্ট সোসাইটি, তারাও আমাদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে সহযোগিতা করছেন। আমি এই প্রতিষ্ঠানের সহসভাপতি হিসেবে অপারেশনসটা দেখছি। ভালো একটি কাজ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বই লাইব্রেরি আমি যদি এটাকে বাসায় নিয়ে আসি তখন ভাইয়া কি করবে? ভাই মানে কারণ উনি, আমি দেখছি যে উনি যে কাজগুলো করছেন সবগুলোর মধ্যে কিন্তু আইটির একটা রাখছেন, মানে যোগ উনি আছে। প্রচন্ডভাবে আইটি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে। জি, আপনি জি। কবিতা বের করছেন, সেটার আপনি বলছেন একদম ভিডিও। জি, বাংলাদেশে মিডিয়াগুলো এটিকে স্বীকৃতি দিয়েছে প্রথম ডিভিডি অ্যালবাম হিসেবে, আচ্ছা, কবিতার কবিতাটা। এটা মোটামুটি আইটি ফ্রেন্ডলি। আপনার কাছে একদম সর্বশেষে জানতে চাইবো, যেটা আরেকবার একটা প্রশ্ন করেছিলাম, বাংলাদেশের তরুণরা আসলে এই আইটির ব্যাপারে কতটা আগ্রহী এবং কত দূর যেতে পারে? এখন কথা হচ্ছে সবার প্রথমে আগ্রহটা তখনই জন্মাবে তাদের ভিতরে আসবে যখন তাকে বোঝানো যাবে আসলে আইটিটা তাদের জন্য কতটুকু তাদের প্রোগ্রেসের জন্য কাজে লাগবে, তাদের ক্যারিয়ার বিল্ড করার জন্য। তো একবার যদি তাদেরকে এঙ্গেজ করা যায় তাহলে এটা বোঝা যাবে। রিসেন্টলি আমি ঢাকা কলেজে অ্যাজ এ লেকচারার হিসেবে আমি এখন কাজ করছি। তো জাস্ট হচ্ছে যে কয়েকদিন আগে একটা আউটসোর্সিং বিষয়ে একটা জাস্ট হচ্ছে ওরিয়েন্টেশন হয়েছে, সেখানে অনার্স মাস্টার্সের প্রায় ঢাকা কলেজে প্রায় হলো গিয়ে 550 মতো স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, তার সাথে 50 জন টিচাররাও এখানে পার্টিসিপেট করছে। আর আমি স্পেশালভাবে তাদেরকে থ্যাঙ্কস দিতে যাব যে এই যে বড় কাজটা করছে তুহিন আফরোজা আলম ম্যাডাম, তারপরে ঢাকা কলেজের ঢাকা কলেজের প্রিন্সিপাল তুহিন আফরোজা আলম ম্যাডাম, দেন হচ্ছে ভাইস প্রিন্সিপাল সেটা হলো গিয়ে মোয়াজ্জেম স্যার, তারপর সেলিমুল্লাহ খন্দকার স্যারকে, যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তুহিন আফরোজা ম্যাডাম, ওনারা যে আমাদেরকে হেল্প করছে। আমরা একটা জাস্ট সার্ভে করতে পারলাম যে আসলে স্টুডেন্টদের ভিতরে এটার আগ্রহ কেমন। মানে ধীরে ধীরে বাড়ছে আইটির প্রতি আগ্রহ, বাড়ছে আইটির প্রতি অনেক এবং বাড়ছে। দেখেন, আমি যেটা বলছিলাম, এটা কিন্তু জন মুজালে নামে একজন ব্যক্তি মানুষ, যিনি ডাক্তার। ওনার বাবা মারা গিয়েছিলেন 4 বছর আগে সড়ক দুর্ঘটনায়। উনি একটা তাগাদা অনুভব করেছেন যে বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল দেশে এই সমস্যাটা খুব প্রকট। ফলে উনি বেছে নেন বাংলাদেশকে, এবং উনি ব্যক্তির পয়সায় এই পরীক্ষামূলক উদ্যোগটা কিন্তু আজকে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এবং খুব সামনেই আমরা অনেক সহযোগিতা পেতে যাচ্ছি, যার মাধ্যমে সারা দেশব্যাপী এই কাজটা এবং অন্যান্য উন্নয়নশীল দেশেও এই কাজটা সম্প্রসারিত করার দিগন্ত উন্মোচিত হয়েছে। আমরা প্রত্যাশা করছি আপনারা যে ভালো কাজগুলো করছেন সেই কাজগুলো আরো বেশি করে করবেন এবং এর ব্যাপ্তি আরো বেশি হবে, এবং সেই সঙ্গে তথ্য প্রযুক্তির মিশ্রণে আমরা আরো এগিয়ে যাব। এবং আমরা যে আপনি যে স্বপ্ন দেখছেন, আমরা যে স্বপ্ন দেখছি, বাংলাদেশ যেখানে যাবে, প্রত্যাশা করছি বাংলাদেশ খুব তাড়াতাড়ি সেখানে যাবে। আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, আর আরো আড্ডা দিতে পারলে নিশ্চয়ই আরো ভালো লাগতো। নিশ্চয়ই অন্য কোনো সময় দেখা হবে। তবে আমাদের কাজগুলোতে সকলের সহযোগিতা এবং আন্তরিক সমর্থন এবং অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ কষ্ট করেছিলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন।